শুরুতে জানিয়ে দেব, সিউলের ব্লিংকেন বৈঠক চলাকালে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। জানিয়ে দেব, এবার ন্যাটোর নাকের দরজায় চীনের ভয়ঙ্কর মরণাস্ত্র। এরপরে জানিয়ে দেব, ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। সর্বশেষ জানিয়ে দেব, মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার ঘৃণ্য ছক আঁকছে ইসরায়েল, ইরাকের প্রধানমন্ত্রীর হুঁশিয়ার। সিউলে ব্লিংকেনের বৈঠক চলাকালে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রটি যখন ছোড়া হয় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দেশটির রাজধানী সিউলে বৈঠক করছিলেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। এটি 1100 কিলোমিটার পূর্ব সাগরের দিকে গিয়ে আছড়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, দুপুরের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চো সাং মইকের সঙ্গে দেখা করার পরপরই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী একটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যাকে মাঝারি পাল্লার বলে অনুমান করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় 1100 কিলোমিটার উড়ে গিয়ে দক্ষিণ কোরিয়ার উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়া যাতে আর কোনো অস্ত্র উৎক্ষেপণ করতে না পারে সেজন্য নজরদারি এবং সতর্কতা জোরদার করেছে সিউল। এদিকে ব্লিংকেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই ইউল একটি যৌথ সংবাদ সম্মেলনে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটনের শীর্ষ কূটনৈতিক ব্লিংকেন এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছেন। 5 নভেম্বর পূর্ব উপকূলে কমপক্ষে 7টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এটি উত্তর কোরিয়ার প্রথম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। এদিকে ন্যাটোর নাকের ডগায় চীনের ভয়ঙ্কর মরণাস্ত্র। অস্ত্রের বাজারে নতুন খেলোয়াড়ের আবির্ভাব। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পাশাপাশি সেখানে পা দিতে শুরু করেছে চীন। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নাকের ডগায় অস্ত্র সরবরাহ করছে চীনের লাল ফৌজ। শুধু তাই নয়, তাদের দেওয়া হাতিয়ারের ভূয়সী প্রশংসা করেছেন সেখানকার সরকার। ফলে অস্বস্তি বেড়েছে ওয়াশিংটন সহ পশ্চিমী বিশ্বের। দক্ষিণ কোরিয়ার বলকান রাষ্ট্র সার্বিয়া প্রথম বিশ্বযুদ্ধের সূচনায়, যার নাম অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 21 শতকে সেখানেই মোতায়েন রয়েছে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, পোশাকি নাম FK-3। এই হাতিয়ারটিকে নিয়েই বড় ঘোষণা দিয়েছে বেলগ্রেড। বলা বাহুল্য, এরপরই আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের রক্তচাপ বাড়তে শুরু করেছে। বিদায়ী বছর 30 ডিসেম্বর সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের তৈরি FK-3 এয়ার ডিফেন্স দেশের আকাশকে ভালোভাবে সুরক্ষা প্রদান করছে। এর সাহায্যে বিমান বাহিনীকে আরও বেশি শক্তিশালী এবং উন্নত করা হয়েছে। উল্লেখ্য, বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মির হাতে রয়েছে HQ-22 ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ ব্যবস্থা। FK-3 এর রপ্তানিযোগ্য সংস্করণ বলে জানা গেছে। সূত্রের খবর, সার্বিয়ায় রপ্তানি করা চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিতে রয়েছে কমান্ড সেন্টার, মিসাইল লঞ্চার, রাডার এবং লজিস্টিক সাপোর্ট ভেহিকেল। শত্রু ছোড়া ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমের এটি দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, এর সঙ্গে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এর বেশ মিল রয়েছে। 2019 সালে FK-3 সিস্টেম কিনতে বেইজিংয়ের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে বেলগ্রেড। ঠিক তার পরের বছর এই ইস্যুতে সার্বিয়াকে সতর্ক করে আমেরিকা। ইউরোপীয় ইউনিয়ন সদস্যপদ পেতে হলে এই সিদ্ধান্ত থেকে বেলগ্রেড সরে আসবে বলে ওয়াশিংটনের পাশাপাশি হাতিয়ারের নাম ন্যাটোভুক্ত দেশগুলোর সমকক্ষ করতে বলা হয়। যদিও যুক্তরাষ্ট্রের এই হুমকিকে একেবারেই আমলে দেয়নি বেলগ্রেড। 2022 সালে Y-20 পরিবহন বিমানে FK-3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বিয়াকে সরবরাহ করে চীন। সাম্প্রতিক অতীতে ইউরোপের এত বড় আকারের হাতিয়ারের রপ্তানি আর করেনি বেইজিং। সার্বিয়াই মহাদেশটির প্রথম রাষ্ট্র যারা ড্রাগনের কাছে এয়ার ডিফেন্স সিস্টেমের উপর ভরসা রাখল। এদিকে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার পর এই অনুমোদন দেয় দেশটির আইন প্রণেতারা।
কংগ্রেস এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির সদস্য সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। সরকার গঠনের আগে ট্রাম্প বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করা এবং 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলের হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করে দেওয়া। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল জোর করে পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে নির্বাচনে পরাজিত প্রার্থী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে সশস্ত্র হামলা চালিয়েছিলেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে কারাদণ্ড দিয়েছিল যুক্তরাষ্ট্রের আদালত। তবে 4 বছর আগে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবনে হামলা করলেও এবার শান্তিপূর্ণভাবে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। এদিকে মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করার এক ঘৃণ্য ছক আঁকছে ইসরায়েল। ইরাকের প্রধানমন্ত্রীর হুঁশিয়ার। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও ইসলামিক দাওয়া পার্টির মহাসচিব নুরি আল মালিকি পশ্চিম এশিয়ায় মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্র ইসরায়েলের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি করছেন। বস্তুতপক্ষে পশ্চিম এশিয়া অঞ্চলে বর্তমানে জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েল ও মার্কিন পরিকল্পনায় সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে এবং বিস্ময়করভাবে সশস্ত্র বিরোধী দল সিরিয়া ক্ষমতা গ্রহণ করে। সিরিয়ার দৃশ্যপটে এমন পরিবর্তনে এই অঞ্চলের দেশগুলো খুবই উদ্বিগ্ন এবং সবার মধ্যে সতর্কতা বেড়েছে। এমনই পরিস্থিতিতে নুরি আল মালিকি দখলদার ইসরায়েলের আরও আগ্রাসন এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে যে এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলো প্রকৃতি পরিবর্তন করা এবং এই ধরনের কৌশল বাস্তবায়নে ইহুদিবাদী ইসরায়েল উপকৃত হবে। কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো খণ্ডবিখণ্ড হয়ে ছোট ছোট দেশে পরিণত হবে, অন্যদিকে এই ছোট ছোট দেশগুলোকে ইচ্ছামতো করে ইসরায়েল ও পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে। অর্থাৎ এই দেশগুলোকে এমনভাবে আপোষ বা নতজানু করে চলতে বাধ্য করা যাবে যেমনটি বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আপোষকামী মনোভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছেন এবং তারা আর ইসরায়েলের জন্য হুমকি বিবেচনা হচ্ছে না। এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। এই প্রসঙ্গে বাগদাদ মসজিদে জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সৈয়দ ইয়াসিন আল মুশাভি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন, এই চক্রান্তের উদ্দেশ্য হল ইরাক, সিরিয়া, লেবানন ও জর্দান সহ এই অঞ্চলে মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া।